আপনি যদি একজন শ্রমিক হয়ে থাকেন কিংবা কোনো একটি বেসরকারি প্রতিষ্ঠানের সীমিত উপার্জনের একজন কর্মচারী, তাহলে আপনাকে একটি প্রশ্ন করি। মাসে আপনার সঞ্চয় কত? আপনি আপনার পরিবার পরিজন নিয়ে কি খরচাপাতির এই যে ঊর্ধ্বগতির বাজার সেটি সামাল দিতে পারছেন? বছরে আপনার কি সম্পদ বাড়ছে? এই প্রশ্নটি এ কারণেই উঠছে যে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ যারা সীমিত উপার্জন করেন, তারা এই মুহূর্তে একটি হিমশিম অবস্থার মধ্যে রয়েছেন। তাদের সঞ্চয় তো নেই, সেই সঙ্গে অনেকে ধার দেনা করেও চলছেন। বিশাল একটি জনগোষ্ঠীর যখন এই অবস্থা, তখন কিছু মানুষ সম্পদের পাহাড় গড়ে তুলছেন এবং এক্ষেত্রে তারা হাতিয়ার করছেন রাজনীতিকে। এবং তাদের সম্পদ বৃদ্ধির যে চিত্র, সেটি শুধু অস্বাভাবিক বললে ভুল বলা হবে, মনে হবে যেন তাদের হাতে আলাদিনের চেরাগ রয়েছে। সম্পদ বাড়ছে শুধু শতগুণ হাজার গুণ নয়। সর্বশেষ যে উপজেলা পরিষদ নির্বাচনের যে তৃতীয় ধাপের প্রার্থীদের হলফনামা, সেই তথ্য বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানাচ্ছে যে একজন প্রার্থীর সম্পদ 10,000 গুণেরও বেশি বেড়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পেছনের পৃষ্ঠায় প্রধান শিরোনামটি যদি আমরা খেয়াল করি, সেখানে বলা হচ্ছে 10,000 গুণও বেড়েছে সম্পদ। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে কোটিপতি প্রার্থী 106 জন, ব্যবসায়ী 66% প্রার্থী। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, ব্যবসায়ীরা রাজনীতিতে মুনাফা করার উদ্দেশ্যে আসছেন কিনা সেটি বড় প্রশ্ন। এই যে কথাটি গত কয়েক বছর ধরে এ নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হচ্ছে যে রাজনীতি, ব্যবসা, অর্থ উপার্জন এগুলো কিন্তু একে অপরের সঙ্গে একেবারে গভীরভাবে সম্পৃক্ত হয়ে পড়েছে। আমরা দেখছি যে কিছু মানুষ রাজনীতিতে আসছেনই অর্থ উপার্জন করার জন্য, আবার অনেকে উপার্জিত অর্থ সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে অবৈধভাবে দুর্নীতি করার মাধ্যমে, লুটপাট করার মাধ্যমে কোনো না কোনোভাবে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এখন সেই সম্পদকে প্রোটেকশন দেওয়ার জন্য, সেই সম্পদকে সিকিউর করার জন্য তারা রাজনীতিতে নামছেন। মানে রাজনীতি, অবৈধভাবে অর্থ উপার্জন এগুলো এখন একে অপরের সঙ্গে একেবারে গভীরভাবে যুক্ত হয়ে গেছে। তো এই প্রতিবেদনটিতে কিছু ভয়ানক তথ্য উল্লেখ করা হয়েছে। এর আগে যে 2 দফার প্রতিবেদন প্রকাশ করেছিল টিআইবি, সেখানেও দেখা গেছে যে উপজেলা নির্বাচনে যে প্রার্থী যারা হয়েছেন তাদের সম্পদের যে পাহাড়, সেই পাহাড়টি এমপি প্রার্থীদের সম্পদের পাহাড়কেও ছাড়িয়ে গেছে। মানে এত সম্পদ তাদের। এখানে বলা হচ্ছে যে তৃতীয় ধাপেও ব্যবসায়ী প্রার্থীদের প্রাধান্য লক্ষণীয়। প্রার্থীদের প্রায় 67% ব্যবসায়ী, কোটিপতি প্রার্থী 106 জন। প্রার্থীদের মধ্যে আয় বৃদ্ধিতে সবার উপরে আছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম। গত 5 বছরে তার আয় বেড়েছে 10,422%। এবং প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে টিআইবি এই প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থাৎ প্রার্থীরা যে সম্পদের হিসাব দিয়েছে, সেই হিসাব বিশ্লেষণ করেই ভয়ানক এই তথ্য পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনটিতে আরও কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়ী প্রার্থীদের দাপট বাড়ছে। অন্যদিকে কৃষিজীবী ও শিক্ষকতায় যুক্ত প্রার্থীদের সংখ্যা কমছে। একসময় আমরা দেখতাম যে সমাজের নানা শ্রেণী পেশার মধ্য থেকে রাজনীতিতে অংশগ্রহণ ছিল, কিন্তু এখন ব্যবসায়ীদের আধিপত্য। মানে 67%, মানে 10 জন প্রার্থীর মধ্যে যদি 7 জনই ব্যবসায়ী হয়, সেটা কিন্তু খুব অ্যালার্মিং। এবং আমাদের নির্বাচন ব্যবস্থা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে করে ব্যবসায়ী ছাড়া অন্য কারো পক্ষেই রাজনীতি করাটাই এখন কঠিন হয়ে পড়েছে। রাজনীতিকে অনেকেই এখন ব্যবসা হিসেবে নিচ্ছেন, আবার অনেক ব্যবসায়ী রাজনীতিকে তার ব্যবসার হাতিয়ার হিসেবে নিচ্ছেন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আরও কিছু কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন যে ব্যবসায়ীরা রাজনীতিতে সুষ্ঠু প্রক্রিয়ায় আসছেন কিনা এবং মুনাফা করার উদ্দেশ্যে আসছেন কিনা সেটি বড় প্রশ্ন। তথ্য বলছে জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতায় থাকলে অনেকের আয় ও সম্পদ অস্বাভাবিক হারে বাড়ছে, ফলে জনস্বার্থের বিষয়টি প্রাধান্য পাচ্ছেন না। যারা জনপ্রতিনিধি এখন হচ্ছেন তারা নিজেদের স্বার্থ নিয়ে এখন ব্যস্ত। সাধারণ মানুষের স্বার্থ দেখার কোনো সময় তাদের নেই। এই যে চিত্রটি, এটা আমরা দেখি, কারণ আমরা দেখি যে আমাদের যে দৈনন্দিন যে সমস্যাগুলো রাজনীতিবিদদের সমাধান করার কথা ছিল, সেগুলো কিন্তু হচ্ছে না। প্রতিনিয়তই আমাদের নাগরিক ভোগান্তি, নানান সমস্যা এগুলো কিন্তু বাড়ছে। ফলে যারা জনপ্রতিনিধি হচ্ছেন তারা আসলে তথাকথিত জনপ্রতিনিধি হচ্ছেন, তারা সত্যিকার অর্থেই জনগণের কোনো কাজ ওইভাবে তারা করছেন না। এবং ইফতেখারুজ্জামান আরও একটি কথা বলেছেন। তিনি বলছেন যে বৈধভাবে আয় বৃদ্ধি পাবে এটা প্রত্যাশিত, কিন্তু ক্ষমতায় থাকলে অস্বাভাবিক আয় ও সম্পদ বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। কে খতিয়ে দেখবে? মানে যারা জনপ্রতিনিধি হচ্ছেন তারাই তো নীতি নির্ধারণ করছেন। কেউ কি নিজের অস্বাভাবিক আয় বৃদ্ধির চিত্র নিজে খতিয়ে দেখে? জবাবদিহিতার যে সংস্কৃতি, সেইটা যারা নিশ্চিত করবেন তারাই তো এই দুর্নীতি, লুটপাটের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন। সেই সঙ্গে আমরা যদি দুর্নীতি দমন কমিশনের কথা বলি, এই প্রতিষ্ঠানটি এখন নখদন্তহীন একটা বাঘে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানের আসলে তেমন কোনো ভূমিকা আমরা দেখছি না। কক্সবাজারের যে প্রার্থীর সম্পদ 10,000 গুণ পর্যন্ত বেড়েছে, তার বিরুদ্ধে কি আমরা কোনো ব্যবস্থা দেখতে পাবো?
এর আগে আমরা দেখেছি সংসদ নির্বাচনে এরকম অনেক প্রার্থীর অস্বাভাবিক সম্পদ দেখা গিয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন কমিশন তখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না। নির্বাচন কমিশন বলছে যে আমরা আমাদের এটা দেখার দায়িত্ব নয়, এটা দেখবে সরকারের অন্য সংস্থা। মানে নির্বাচন কমিশন শুধু হলফনামা গ্রহণ করবে, কিন্তু একজন প্রার্থীর যখন অস্বাভাবিক সম্পদ হয়, সেই সম্পদের যখন কোনো উত্তর তাকে দিতে হয় না। এই কারণেই বলছি যে এই যে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এই যে চেয়ারম্যান প্রার্থী তার 10,000 গুণ সম্পদ বেড়েছে, কিভাবে বেড়েছে, এই প্রশ্নটিকে বাংলাদেশের কোনো সংস্থা তাকে করবে? আমরা এর আগের অভিজ্ঞতা বলছে কেউ করছে না। দুর্নীতি দমন কমিশন সংসদ নির্বাচনে প্রার্থীদের যে হলফনামা ছিল, সেই হলফনামা ধরে ধরেই তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু দুর্নীতি দমন কমিশনকে আমরা সেটা করতে দেখিনি। ব্যবস্থা না নিলে তো এই চিত্রই আমরা দেখব। যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে সম্পদ এভাবেই বাড়বে এবং জনগণের টাকা লুটপাট করে দুর্নীতি করে সম্পদের পাহাড় করে তুলবেন। বাংলাদেশের 99% মানুষ যখন সংসার চালাতে, তার জীবনযাপনের ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন, তখন মাত্র 1% বা তারও কম এই তথাকথিত রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধিরা তারা কিন্তু সম্পদের একটা বহর তাদের আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দুর্নীতির সংস্কৃতি যদি আপনার বন্ধ করতে হয়, তাহলে সবার আগে জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে হবে। আর সেজন্য এই যে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি পাচ্ছে প্রার্থীদের, সেই তাদেরকে প্রশ্ন করা এবং তাদেরকে এই দুর্নীতি দমন কমিশন হোক কিংবা অন্য যে কোনো সংস্থার মাধ্যম হোক, তাদেরকে কিন্তু এই সম্পদের হিসাব চাওয়া উচিত যে আপনারা যে সম্পদ অর্জন করেছেন তার সঠিক তথ্য দিন। সেই বিষয়টি আমরা দেখছি না এবং ফ্রি স্টাইলে দুর্নীতি করার একটা লাইসেন্স আমরা সর্বত্র দেখতে পাচ্ছি।